মমিন খান ইভার বুকের দিকে লোলুপ দৃষ্টিতে হা করে তাকিয়ে আছে। ইভা মমিন খানের এমন চাহনি দেখে আর একবার তার বুকের দিকে তাকিয়ে ওড়না দিয়ে ঢাকার চেষ্টা করলো। এমন সময় মমিন খান স্বাভাবিক হয়ে বলল, চাকরিটা তোমার হয়ে যাবে, ফাইলগুলো রেখে যাও। বলে মমিন খান চেয়ার থেকে উঠে দাঁড়ালো। মমিন খানের দাঁড়ানোর ভঙ্গি দেখে ইভা কিছুটা গেস করতে পারছে যে এখন তার সাথে খারাপ কিছু একটা হতে যাচ্ছে। তাই ইভা তার বসার চেয়ারটাতে একটু নড়ে চড়ে শক্ত হয়ে বসলো। মমিন খান আস্তে আস্তে ইভার চেয়ারের পেছনে এসে দাঁড়িয়ে ইভার বাহুতে হাত দিয়ে বলল, আমার অফিসে চাকরি করতে হলে যেমন খুব একটা রেজুলেশনের সার্টিফিকেটের প্রয়োজন হয়, ঠিক তেমনি বডি ফিটনেসও অ্যান্ড স্মার্টনেসেরও প্রয়োজন হয়। মমিন খানের হাতের স্পর্শ ইভা বুঝতে পারছে, কারণ ইভা এর আগেও যে কয়েকটা অফিসে ইন্টারভিউ দিতে গিয়েছে, প্রায় কয়েকটা অফিসে ইভার শরীরে পুরুষের কর্কশ হাতের স্পর্শ পেয়েছে। মমিন খান ইভার দু বাহু শক্ত করে ধরে কানের কাছে মুখ নিয়ে বলল, ইউ আর রেডি আমার অফিসে জব করার জন্য? ইভা মুহূর্তের জন্য চোখ বন্ধ করে ভাবতে লাগলো, চাকরিটা আমার খুব প্রয়োজন। যে অফিসে যাচ্ছিস সেই অফিসেই পুরুষের দু চোখে শিকার হচ্ছি। আর কত নিজের ট্যালেন্টের সততা দিয়ে চেষ্টা করে তো দেখেছি, এইবার না হোক নিজের শরীরটাকে কাজে লাগিয়ে হলেও যে চাকরিটা আমার চাই। ইভা আস্তে আস্তে তার ঠোঁটগুলো মমিন খানের মুখের দিকে মুখ করে বলল, আই এম রেডি স্যার। ইভার কথা শুনে মমিন খান আস্তে আস্তে ইভার পিঠ থেকে চুল সরিয়ে একটা চুমু দিয়ে বলল, ইউ আর ব্রিলিয়ান্ট। তাহলে আজ অফিস শেষে সন্ধ্যার দিকে চলে এসো। এই কথাটা সেখানেই সেরে ফেলবে বলে মমিন খান তার চেয়ারে গিয়ে বসলো। ঠিক আছে স্যার, সন্ধ্যায় দেখা হচ্ছে বলে অফিস রুম থেকে বেরিয়ে পড়লো। একটা স্টোর রুমে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে প্রিয়ার সামনের চেয়ারে বসে আছে বখাটে সাইফুল আর অপু। সাইফুল আস্তে আস্তে প্রিয়ার কাছে গিয়ে বলল, তোর বাবা মমিন খানকে আমরা ফোন দিচ্ছি, তোর বাবাকে বলবি 1 কোটি টাকা নিয়ে আমাদের ঠিকানায় চলে আসতে। কোনো রকমের চালাকি করা যাবে না। যদি কোনো রকমের চালাকি করে তোর বাবা, তাহলে তোর সাথে কি হবে তা তো বুঝতেই পেরেছিস এতক্ষণে। বলে সাইফুল প্রিয়ার মুখের টেপটা খুলে দিল। তারপর অপু প্রিয়ার বাবা মমিন খানকে কল করলো। মমিন খান ফোন রিসিভ করে বলল, কে বলছেন? অপু একটা হাসি দিয়ে বলল, স্যার আপনার মেয়ে প্রিয়া আমাদের হেফাজতে রয়েছে, নিন আপনার মেয়ে প্রিয়ার সাথে কথা বলুন। বলেই ফোনটা প্রিয়ার কানে নিয়ে ধরলো অপু প্রিয়ার কানে ফোন ধরতেই প্রিয়া বলল, বাবা তুমি আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলবে, তাড়াতাড়ি তুমি 1 কোটি টাকা নিয়ে আমাকে উদ্ধার করো বাবা। বলে কান্না করতে লাগলো প্রিয়া। প্রিয়ার মুখে এমন কথা শুনে মমিন খান চমকে উঠে বলল, তুই কোথায় আছিস মা? আমাকে বল, আমি এক্ষুনি আসছি। এমন সময় প্রিয়ার কান থেকে মোবাইল সরিয়ে নিয়ে অপু বলল, স্যার আপনার নাম্বারে আমরা SMS করে ঠিকানাটা পাঠিয়ে দিব, এই ঠিকানায় যথাসময় চলে আসবেন। কোনো ধরনের চালাকি করলে স্যার আপনার মেয়ের অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। বলে অপু হাহা করে হাসতে হাসতে ফোন কেটে দিল। অপর পাশ থেকে মমিন খান হ্যালো হ্যালো করেই যাচ্ছে। ইভা মন খারাপ করে তার ড্রয়িং রুমে বসে আছে। এমন সময় ড্রয়িং রুমে প্রবেশ করলো ইভার মা ইমা বেগম। ইভাকে মন খারাপ করে থাকতে দেখে ইমা বেগম পাশে বসে বলল, কি রে মা, আজও কি তোর চাকরিটা হয়নি? ইভা আনমনা হয়ে উত্তর দিল, মা আজ চাকরিটা হয়ে গেছে। তোর চাকরি হয়ে গেছে অথচ তুই মন খারাপ করে বসে আছিস যে? এমন সময় ইভার ফোন বেজে উঠলো। ইভা ফোন রিসিভ করতেই ওপাশ থেকে প্রিয়ার বোন তানিশা বলল, ইভা আপু, প্রিয়া আপুর ফোন বন্ধ সকাল থেকে। আপু কি তোমাদের ওখানে আছে? না, প্রিয়া আমাদের এখানে আসেনি, সেই সকাল থেকে আপুর ফোন বন্ধ। সকালে না খেয়ে বাসা থেকে বেরিয়েছে, এখনো বাসায় ফেরেনি। বাবাকে ফোন দিচ্ছি, বাবাও কল তুলছে না, হয়তো কোনো কাজে আটকা পড়েছে। এই নিয়ে তুই চিন্তা করিস না। না আপু, চিন্তা করছি না, কিন্তু ফোন যে বন্ধ সেই বিষয়টা নিয়ে চিন্তা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই ফোন রাখ, আমি দেখছি প্রিয়া কোথায় আছে। বলে ফোন কেটে দিল ইভা। তানিশার ফোন কেটে ইভা তার বন্ধুদের কাছে ফোন করে প্রিয়ার খোঁজ নিতে লাগলো, কিন্তু ইভা প্রিয়ার কোনো খোঁজ পায়নি। পুলিশ স্টেশনে বসে আছে মমিন খান। পুলিশ অফিসার বাবু বলল, স্যার আপনি শান্ত হয়ে বসুন, আমাদের ফোর্স পুরোদমে কাজ করে যাচ্ছে। দেখুন স্যার, সকাল থেকে মেয়েটা নিখোঁজ, কি করে শান্ত হয়ে বসি বলুন? এমন সময় মমিন খানের ফোন বেজে উঠলো। মমিন খান ফোন রিসিভ করতেই ওপাশ থেকে ইভা বলল, স্যার আমি ইভা, বলেছিলেন আজকে বিকালে আপনাকে কিছুটা সময় দিতে, আমি প্রস্তুত আপনাকে সময় দেওয়ার জন্য। ইভার মুখে এমন কথা শুনে মমিন খান কি বলবে কিছুই বুঝতে পারছে না। মুহূর্তের মধ্যেই মমিন খান ভাবতে লাগলো, ইভার বয়স আর প্রিয়ার বয়স একই হবে। একটু আগে ইভার শরীরের ভাঁজে মমিন খান যে কামনার আগুন দেখতে পেয়েছে, এই মুহূর্তে মমিন খানের মনে তার কিছুই নেই, কারণ তার একটা উপযুক্ত মেয়ে সকাল থেকে নিখোঁজ। কোথায় আছে মেয়েটা, কার কাছে আছে? ভাবতেই মমিন খানের দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। মমিন খান অনুধাবন করতে পারলো একটু আগে ইভার সাথে করা অন্যায়ের কথা। একটা মেয়ে কতটা নিরুপায় হয়ে তার সবচেয়ে বড় সম্পদ অতীত্য পরপুরুষের হাতে তুলে দিতে বাধ্য হয়, তা অনুভব করতে লাগলো মমিন খান। মমিন খানকে এমন চুপ থাকতে দেখে ইভা বলল, স্যার কিছু একটা তো বলুন, আমাকে কোথায় আসতে হবে? আমি ঠিক সময় মতো আপনার ঠিকানায় চলে আসবো। মমিন খান আমতা আমতা করে বলল, ইভা আমি তোমাকে পরে কল করছি, আমি এখন একটা ঝামেলায় আছি। বলে ফোন কেটে দেয় মমিন খান। সারা দিন কিছু না খাওয়ার ফলে প্রিয়ার শরীর ক্লান্ত হয়ে পড়ে। ক্লান্ত শরীরে প্রিয়া বসে থাকতে না পেরে ফ্লোরের উপর ঝিমিয়ে পড়ে। প্রিয়ার ক্লান্ত শরীর যখন ফ্লোরের উপর হেলে পড়ে, প্রিয়ার অজান্তেই দু চোখ বন্ধ হয়ে আসে। প্রিয়ার চোখ যখন বন্ধ হয়ে আসে, এমন সময় প্রিয়ার শরীরের দিকে চোখ পড়ে সাইফুলের। প্রিয়ার এমন আকর্ষণীয় ফিগার দেখে সাইফুল আর নিজেকে ঠিক রাখতে পারেনি। সাইফুল আস্তে আস্তে প্রিয়ার দিকে এগিয়ে যায়, সতর্কতার সাথে হাত দেয় প্রিয়ার শরীরে। মুহূর্তের মধ্যে শুরু হয় সাইফুলের অমানবিক আচরণ। সাইফুলের এমন কর্মকাণ্ড দেখে অপু এগিয়ে আসে সাইফুলকে সাহায্য করার জন্য। দুজনেই পালাক্রমে প্রিয়ার
উপভোগ করে ইচ্ছামতো। শেষবারের মতো অপু যখন প্রিয়াকে উপভোগ করতে যাবে ঠিক তখনই দরজা ভেঙে রুমে প্রবেশ করলো পুলিশ অফিসার বাবু ও তার কনস্টেবল। পুলিশ অফিসারকে দেখে সাইফুল আর অপু চমকে ওঠে। পুলিশ অফিসার বাবু পিস্তল তাক করে বলল, কেউ নড়াচড়া করবি না, হাত উপরে তুলে সোজা হয়ে দাঁড়া। পুলিশ অফিসার বাবু লক্ষ্য করলো ফ্লোরের মাঝে পড়ে আছে প্রিয়া দেখো। পুলিশ অফিসার বলল, তাড়াতাড়ি ওনাকে হসপিটালে নেওয়ার ব্যবস্থা করো তোমরা। এই তোরা চল আমার সাথে বলে অপু আর সাইফুলকে নিয়ে পুলিশ স্টেশনের দিকে পা বাড়ালো পুলিশ অফিসার বাবু। ইভা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে সাজগোজ করছে তার বস মোমিন খানকে খুশি করার জন্য। চাকরিটা খুব বেশি প্রয়োজন ইভার। ছোট সময় তার বাবা মারা যাওয়ার পর ইভাকে লেখাপড়া করিয়ে মানুষের মতো মানুষ করে তুলেছে তার মা ইমা বেগম। ইমা বেগমের এখন বয়স হয়েছে, আর কত এই পরিবারের হাল ধরে রাখবেন। তাই ইভা সিদ্ধান্ত নিয়েছে যে কোনো কিছুর বিনিময়ে হোক এবার সে চাকরিটা নিবেই নিবে। ঠিক এমন সময় কলিং বেল বেজে উঠলো। কলিং বেলের শব্দ শুনে ইভা দৌড়ে গিয়ে দরজা খুলে দিয়ে দেখলো দরজার সামনে দাঁড়িয়ে আছে প্রিয়ার ছোট বোন তানিশা। ইভা লক্ষ্য করলো তানিশাকে খুব উত্তেজিত দেখাচ্ছে। ইভা বলল, তানিশা কি হয়েছে, তোকে এমন দেখাচ্ছে কেন? তারপর তানিশা একটু আগে প্রিয়ার সাথে ঘটে যাওয়ার সব ঘটনা খুলে বলল ইভাকে। তানিশার মুখে এমন কথা শুনে ইভা থমকে ওঠে। ইভা তানিশাকে বলল, কিছুই বুঝতে পারছে না। তানিশা বলল, ইভা আপু আমাকে একটু আপুর কাছে নিয়ে চলো না, তুই একটু দাঁড়া আমি আসছি বলে ইভা এক দৌড়ে রুমে গিয়ে তার ভ্যানিটি ব্যাগ নিয়ে এসে তানিশাকে নিয়ে হসপিটালের দিকে পা বাড়ালো। প্রিয়ার একটু আগেই জ্ঞান ফিরেছে। প্রিয়ার মাথার পাশে দাঁড়িয়ে আছে প্রিয়ার বাবা মোমিন খান। এমন সময় রুমে প্রবেশ করলো ইভা আর তানিশা। ইভা এক দৌড়ে গিয়ে প্রিয়াকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লো। ইভা কাঁদো কাঁদো গলায় বলতে লাগলো, প্রিয়া কি করে হলো এসব? এমন সময় মোমিন খানের চোখ পড়লো ইভার দিকে। ইভাকে দেখে মোমিন খান চমকে উঠলো। ইভা আবারও বলতে লাগলো, প্রিয়া তোর কিচ্ছু হবে না, তোর সাথে যারা এরকম করেছে আমি কাউকেই ছাড়বো না, পুলিশের সেনাবাহিনীর আমি সবার সাহায্য নেব, তারপরও তোর সাথে যারা অন্যায় করেছে তাদের একটা বিহিত করেই ছাড়বো। বলতে ইভা চোখ পড়লো মোমিন খানের দিকে। মোমিন খানকে দেখে ইভা চমকে উঠে বলল, স্যার আপনি এখানে? তানিশা কাঁদো কাঁদো গলায় বলল, আপু উনি তো আমাদের বাবা। তানিশার মুখে এমন কথা শুনে ইভা ভেতর থেকে বড় ধরনের আর একটা ধাক্কা খেলো। ইভা তীক্ষ্ণ দৃষ্টিতে মোমিন খানের দিকে চেয়ে ভাবতে লাগলো যে বাবা আজকে সকালে অন্য এক বাবার মেয়ের শরীরের বিনিময়ে তাকে চাকরি দিতে চেয়েছিল, সেই বাবারই কিনা বিকালে এসে দাঁড়াতে হয়েছে নিজের মেয়ের শরীরের ক্ষত বিক্ষত দেহ নিয়ে হসপিটালে। মোমিন খান করুণ দৃষ্টিতে চেয়ে ভাবতে লাগলো যে মেয়েটি তার শরীরের বিনিময়ে একটা চাকরি চাইছিল, সেই মেয়েটি এসে দাঁড়িয়েছে আজ তার বান্ধবীর শরীরে যারা কলঙ্কের দাগ মেখে দিয়েছে তার প্রতিশোধ নিতে। মোমিন খান আর ইভা কেউই কোনো কথা বলছে না, শুধু দুজন দুজনের দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। দুজনের চোখের ভাষায় নেই কোনো সমঝোতা। দুজনের মনের ভেতর দুটো বিশাল প্রশ্ন দাঁড়িয়ে আছে যার কোনো উত্তর নেই। প্রিয়া ছলো ছলো চোখে তার বাবা মোমিন খান, ছোট বোন তানিশা আর প্রিয়ার বান্ধবী ইভার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। প্রিয়ার দু চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়ছে। এই জল যেন কলঙ্কের জল। সম্মানিত ভিউয়ার্স, এই গল্পটি থেকে আমরা বুঝতে পেরেছি কারো বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একবারের জন্য হলেও নিজের চারিপাশটা ভালোভাবে দেখে নেওয়ার প্রয়োজন। অন্যথায় অন্যের ক্ষতি করতে গিয়ে নিজের তার থেকেও বেশি ক্ষতি হয়ে যেতে পারে। আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন। গল্পটি রচনায় মোশাররফ হোসেন মৃদুল, পরিচালনায় এইচ এম কানন, চিত্রগ্রহণ ইফতি হুসাইন। ধন্যবাদ।